সরকার আমি মনে করি এখানে পূর্ণাঙ্গভাবে ব্যর্থ। মানুষ যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার জায়গা এখনো পূরণ হয়নি। ডক্টর মোহাম্মদ এনুস সাহেব এই কুমিরের পেটের থেকে দেশকে বের করে আনছে। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলের সাথে বর্তমানের তো কোনো তুলনাই চলে না। যে যেখান থেকে দেখছেন সবাইকে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে স্বাগত জানাচ্ছি আমি কিফায়েত শাকিল। দর্শক, জনমতের প্রতিটি পর্বে আমরা সমসাময়িক যে কোনো বিষয়ে সাধারণ জনগণের মতামত তুলে ধরে নীতি নির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করি। দর্শক, গত বছরের ঠিক আজকের এই দিনে একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হয়। শেখ হাসিনার সরকারের পর গত এক বছর এই বাংলাদেশ পরিচালনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। গত এক বছরের শাসনকে কিভাবে বিবেচনা করছেন দেশের জনগণ, এই নিয়েই আমাদের আজকের জনমত। দর্শক, চলুন জানি জনগণের মত। আমরা বিগত 17 বছরের হাসিনার দুঃশাসন এবং তার পরবর্তীতে এই যে এক বছর আমরা গণঅভ্যুত্থানের এক বছর সময় পার করলাম, তো এর ভিতরে যদি পার্থক্যের কথা বলেন, পার্থক্য একটাই, সেটা হচ্ছে আজকে আমরা মন খুলে কথা বলতে পারতেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় পার্থক্য, কারণ আমরা 17 বছর কথা বলতে পারি নাই। আমি একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসাবে যদি বলি যে বিগত 17 বছরে আমি আমার ব্যক্তিগত জীবনেও কখনোই আমার মত প্রকাশের, যদি আমি একটি রাজনৈতিক আদর্শ লালন করি বা আমি যদি সরকারের কোনো একটি ভুলও দেখতাম, সেখানে যদি আমি কথা বলতে যেতাম পারতাম না। এখানে আমার বিভিন্ন জায়গা থেকে দেখা যেত ব্যক্তিগতভাবেই একটা পোস্ট করলে, ফেসবুকে যদি একটা পোস্ট করতাম, সেখান থেকে দেখা যেত যে একজন মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলতেছে, ভাই পোস্টটা ডিলিট করে দাও। আমারই বন্ধু বান্ধব যারা সেই রাজনৈতিক দলের সদস্য, আমারই শুভাকাঙ্ক্ষী যারা সেই রাজনৈতিক দলের সদস্য ছিলেন, তাদের তরফ থেকেই সেই মেসেজগুলো আসতো। তাহলে আমি আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মন খুলে আপনার সামনে যে কথাগুলো বলতে পারতেছি, এটাই সবচেয়ে বড় পার্থক্য। এরপরে যদি আরও পার্থক্য বলেন, আজ হয়তোবা একটি ইন্টারিম সরকার যেভাবে, রাজনৈতিক সরকার যেভাবে ফাংশন করে, একটা ইন্টারিম সরকার সেভাবে ফাংশন করতে পারে না, এটা স্বীকার করতেই হবে। তো সেই অর্থে আসলে আমরা যে পার্থক্যটা দেখতে চাই যে সকল ক্ষেত্রে চেঞ্জ চলে আসবে রাতারাতি, কিন্তু আসলে চেঞ্জ হবে না। আমরা জাতিগতভাবে সেইভাবে কোনো ডিসিপ্লিন, কোনো একটা জাতি আসলে আমরা কখনোই ছিলাম না। তো যার কারণে একটি সরকারকে আমরা যদি বিশ্বাস করি যে সে এক মাসের ভিতরে রাতারাতি চেঞ্জ করে দিবে, আসলে সেটা সম্ভব না। এই চেঞ্জটা আসবে ধীরে ধীরে, আমাদের মানসিকতা যখন চেঞ্জ হবে তখনই আসবে। আপনি যদি লাস্ট কয়েকদিনের রাজনৈতিক দলগুলোর যে সহমর্মিতা, এক একজনের প্রতি যে সংহতি প্রকাশ, একটি দলের জন্য তাদের স্থান ছেড়ে দিচ্ছে, এই যে কালচারটা গ্রো হচ্ছে, এটাই পার্থক্য। আমরা আগামীর বাংলাদেশে এই কালচারটাই দেখতে চাই যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল অন্য আরেকটি রাজনৈতিক দলে মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু তাদের ভিতরে রাজনৈতিক ডিসিপ্লিন থাকবে, শৃঙ্খলা থাকবে, সেটাই আমরা দেখতে চাই। তো আসলে এটাই হচ্ছে বিগত স্বৈরাচার শাসন এবং বর্তমান যে সরকার, বা যদি বলি বর্তমান শাসন, এই নতুন বাংলাদেশের পার্থক্য। বিগত হাসিনার স্বৈরাচারী আমলের কোনো বৈধ সরকার ছিল না। সংবিধানের নামে, সাংবিধানিক সরকারের নামে একটা অবৈধ সরকার জিম্মি করে রাখছে পুরো রাষ্ট্রকে। 17 বছরের পরে 5 আগস্টের পরে, গত 24-এর 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা দ্বিতীয়বার স্বাধীনতার একটা আমেজ সৃষ্টি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে আশার যে জায়গাটা, মানুষ যে প্রত্যাশা ছিল, সে প্রত্যাশার জায়গা এখনো পূরণ হয়নি। আমরা তারপরেও এই সরকারের প্রতি আশাবাদী, এখনও আশাবাদী যে এই সরকারের আমলে বেশ কিছু সংস্কারের মাধ্যমে, সাংবিধানিক রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে হয়তোবা আমরা ভালো কিছু দেখতে পাবো, এখনও আশাবাদী। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এই আন্দোলন সংগ্রামের সাথে ছাত্র জনতা এবং শ্রমিক জনতার প্রতিনিধিত্ব আছে রাজনৈতিক দলের মাধ্যমে, ছাত্রদের প্রতিনিধিত্ব আছে, কিন্তু শ্রমিক শ্রেণীর কিন্তু কোনো প্রতিনিধিত্ব নাই। আন্দোলন সংগ্রামে শ্রমিক শ্রেণী প্রচুর পরিমাণে আন্দোলনে অংশগ্রহণ করছে, প্রাণও দিছে, কিন্তু এদেরকে অবহেলা করা হয়েছে। আমি জানি না ভবিষ্যতে আরও অবহেলা করা হবে কি না। আমি মনে করি এই বৃহত্তর শ্রমিক শ্রেণীকে বাদ দিয়ে, আপনি দেখেন একটু আগে এখানে প্রবাসী শ্রমিক পরিষদের একটা মিটিং হচ্ছে, প্রবাসী শ্রমিকরাও কিন্তু এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখছে, রেমিটেন্স দিয়া, রেমিটেন্স বন্ধ করে। তো আমি মনে করি এই সরকার অতি দ্রুত রাষ্ট্রের যে সংস্কার, 1900 স্বাধীনতার পরে সংস্কারের একটা সুযোগ ছিল, 24-এর পরে নতুন করে যে সম্ভাবনাটা, এই সম্ভাবনার জায়গাটা যেন
পূরণ হয়। বিতাড়িত প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সারা বিশ্বের সভাপতি নির্বাচিত হোক, এটা বাংলাদেশের ক্রেডিট হবে। আর তার উপদেষ্টা হলো গুজরাটের কষাই খ্যাত শেখ মোদি, গুজরাটের কষাই তার উপদেষ্টা। তারা দুজনে মিলে বাংলাদেশকে শেষ করে দিছে। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই কুমিরের পেটের থেকে দেশকে বের করে আনছে। আমি তাকে স্যালুট জানাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তাকে সুযোগ দেওয়া হোক। সুযোগ না দিলে কিছু দলবাজি, টেন্ডারবাজি, সাদাবাজি এরা তাকে গিরি রেখেছে। আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে তো পৌঁছতে পারি নাই, এটা হলো বিষয়। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, সবার যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা আসলে বাস্তবায়িত হয় নাই। এটা হলো আমার মতামত। কিভাবে বাস্তবায়িত হয় নাই? যেখানে সন্ত্রাস, মব সৃষ্টি করা, এগুলাতে দেখেছেন আপনারা কিভাবে মানুষকে অত্যাচার করে, লুটপাট করে, টাকা চাঁদাবাজি। সরকার তো এগুলা করতে পারে নাই। সরকার, আমি মনে করি এখানে পূর্ণাঙ্গভাবে ব্যর্থ। সরকার যদি এই ব্যর্থতা না হতো, তাহলে দেশটা তারা আরও ইচ্ছা করলে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারতো। এখন তারা নির্বাচন, আমরা যাচ্ছি এখন নির্বাচনের দিকে। নির্বাচনটা এখনও সঠিকভাবে আসলে কি হবে না আমরা এখনও বুঝতেছি না, এখনও বুঝতে পারি নাই নির্বাচনটা কি হবে কি না। মানুষের মধ্যে এখনও ধোঁয়াশা এটা রয়ে গেল। এই অবস্থায় আমরা সরকারের প্রতি অনুরোধ জানাবো, নির্বাচনেরও সঠিক একটা তারিখ ঘোষণা হবে এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। শেখ হাসিনা তো হাজার বছরের শ্রেষ্ঠ ফ্যাসিস্ট, এবং পৃথিবীর ফ্যাসিবাদী এবং গণহত্যাকারীদের যদি কোনো সমিতির করা হয়, কোনো কাউন্সিল করা হয়, সেই কাউন্সিলের নির্দ্বিধায় সভাপতি হবেন শেখ হাসিনা। এবং তাকে আমি বলি নব্য হিটলার, আধুনিক ফেরাউন বলি। তো তার শাসনামলের সাথে তো বর্তমানে তুলনাই চলে না। কারণ আপনি দেখেন, এখন সরকারের নানান কাজের বা নানান পদক্ষেপের সমালোচনা আমরা করছি, নানান উপদেষ্টাকে সমালোচনা করছি, প্রধান উপদেষ্টাকে গালমন্দ করে নানান পোস্ট দেয়া হচ্ছে, নানান রকম বিভিন্ন জায়গায় মিছিল মিটিংও হয়েছে। কিন্তু একজন মানুষও কিন্তু আপনার ডিজিটাল অ্যাক্টে আটক হয় নাই, কাউকে অন্যায়ভাবে গুম খুন করা হয় নাই, ডিজিএফআই তুলে নিয়ে যায় নাই, চাকরিচ্যুত হয় নাই কেউ। এবং আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, ওবায়দুল কাদের, যেটা সবাই বলতো কাউয়া কাদের, এই কাউয়া কাদের আপনার বলতো যে আওয়ামী লীগ সরে গেলে 10 লাখ মানুষ খুন হবে। আমি এই রাষ্ট্রযন্ত্রকে একটা বিষয়ে ধন্যবাদ জানাই, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমার জানা মতো একটা খুনও হয় নাই। আমাদের মানে আশাবাদটা ছিল আকাশচুম্বী, সেই জায়গায় সরকার দারুণভাবে ফেল করেছে। এখানে বিপ্লবী সরকার হয় নাই, কিছু রাজনৈতিক দল ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে সরাতে দেয় নাই, ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান পুনর্বহাল আছে। সেই সঙ্গে সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় একটি জায়গা হলো গোপন চুক্তি বলছি এজন্যে যে এই যে ধরেন জাতিসংঘের একটি অফিস হয়েছে মানবিক অফিস নামে, এটা কিন্তু আমাদের সঙ্গে কারো সঙ্গে কোনো আলোচনা করে হয়নি, না কোনো রাজনৈতিক দল, না কোনো পেশাজীবীর সঙ্গে, এটা নিজেরাই করেছে। তারপরে দেখেন সেন্ট মার্টিন কেন ওখানে যাতায়াত করতে দেয়া হচ্ছে না, স্পষ্ট কোনো ব্যাখ্যা দিচ্ছে না। এরপরে আপনার আরেকটা বিষয় আমরা দেখছি যে ভারতের বিষয়টা পরে, ভারত যখন লাশ উপহার দিচ্ছে, তখন আমাদের এনারা দিচ্ছে হলো ইলিশ উপহার দিচ্ছে। ইলিশ পাঠিয়েছে মোদিকে। এ ধরনের পররাষ্ট্রনীতিতে ব্যাপক দুর্বলতা আছে। যারা মানে আগেই ভালো ছিলাম টাইপের ফ্যাসিবাদী এবং গণহত্যার দোসর, তাদের সমালোচনা এবং আমার সমালোচনার মধ্যে কিন্তু তফাৎ আছে। আমার সমালোচনা এজন্য, আমি চাই যে এই সরকারের হাত শক্তিশালী হোক এবং শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ ইউনূস পূরণ করুক। আমরা দেখছি যে আমেরিকার দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা আছে, এই ব্যাপারে তাকে সতর্ক করব। কারণ আপনারা যদি শেখ হাসিনার পথেই হাঁটেন, তো আমরাও আপনাদেরকে সেই শেখ হাসিনাকে যেভাবে ডিল করেছি আপনাদেরকে সেভাবে ডিল করতে হবে। এর চেয়ে আর ভালো করে আর বলতে পারছি না। আমরা চাই এই সরকারের হাত শক্তিশালী হোক, শহীদের এবং আহতদের আকাঙ্ক্ষার বাংলাদেশ পূরণ করুক। হাসিনা সরকার তো মনে করেন যে সম্পূর্ণ প্রশাসন দিয়ে ক্যাপচার করছে, আর মনে করেন ডক্টর ইউনূস মানুষের সম্মতি নিয়ে চলাফেরা করতেছে।
ওনার চেয়ে হাজার গুণ সে ভালোভাবে দেশ চালাচ্ছে, এতে আমাদের কোনো প্রবলেম হয়নি। ডক্টর ইউনূসকে আমরা চাই সে সুষ্ঠুভাবে ইলেকশনটা দিক, যদি এতে দেশে শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসে, আর যদি ভালো একটা দল আমাদের দেশে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে আমাদের দেশে ভালোভাবে জীবনযাপন করা যাবে। বিগত 17 বছর বাংলাদেশের মানুষের উপর যে আওয়ামী লীগ যে নির্যাতন চালিয়েছিল, তার আজকে বাংলাদেশের মানুষের, আজকে আমি সকালে ঢাকায় বের হলাম, মানুষের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ, যেটা আমরা কখনোই ফিল করি নাই। সাধারণ মানুষ কথা বলতে পারে নাই, মানুষের ভাব নিজের কথা বলার কোনো স্কোপ দেয় না, কেউ দাঁড়াইতে পারে নাই। আমরা বিশেষ করে বাক স্বাধীনতাটা মূলত অনেক বেশি মানুষ এখন প্রকাশ করতে পারছে, যেটা একদমই স্টপ করে দিয়েছিল আওয়ামী রেজিম। আর আমাদের 17 বছরের গত 1 বছরের প্রাপ্তি হিসাব করলে অনেক কিছু আবার ঘাটতিও আছে। যেমন আমরা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অনেকগুলো সংস্কার কার্যক্রম চলতেছে। তারপরে এদিকে আমাদের খালেদা জিয়ার মুক্তি হলো, এটিএম আজহার মুক্তি পাইছে। তারপরে যারা আওয়ামী লীগের জুলুমের শিকার আয়নাগর থেকে অনেক সব বন্ধুগুলা মুক্তি পেয়েছে, আরমান, আজমি, তারপর আরও অনেকেই, এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে আমাদের প্রাপ্তি অনেক কিছু ধরা যাবে, বিশেষ করে আমাদের আদালতগুলোতে সংস্কার হচ্ছে, প্রত্যেকটা সেক্টরে কাজ হচ্ছে। আবার ঘাটতির ক্ষেত্রে যেমন আমরা শহীদের পূর্ণাঙ্গ এখনও তালিকাটা পাই না, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জন্য। বিশেষ করে 1971 সালে যেরকম 30 লক্ষটা দেওয়ার বলে দেওয়ার পরে আর হয় নাই, ওটা 30 লক্ষ রয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি যে 1500 শহীদ হয়েছে একটা পূর্ণাঙ্গ তালিকা হওয়া উচিত, এর না হলে সারা জীবন এর বিতর্ক থেকে যাবে আর কি। তো আমরা চাই সরকার তালিকাটা করুক, শহীদের পুনর্বাসন করুক। আমার চাচাতো ভাই একটা শহীদ হয়েছে, শহীদ ওসমান আমার ভাই, চাচাতো ভাই। তো আমরা শহীদ ফ্যামিলি হিসাবে আমরা চাই যাতে এরা, যেমন আমার চাচাতো ভাইটার ভাই একটা চাকরির জন্য বলতেছে, মাহফুজের সাথে দেয়া করছে, কিন্তু এখন তারা কোনো ব্যবস্থা করতে পারে না, এটা তাদের আক্ষেপের বিষয়। তো আমরা চাই সরকার যাতে এই বিষয়গুলো খুব দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষকে পূর্ণাঙ্গ বিপ্লবের তৃপ্তিটা দেয় আর কি। গত যে 16 থেকে 17 বছরে যে ফ্যাসিস্ট যে সরকার ছিল, তার যে সর্বক্ষেত্রে তার যে হচ্ছে কি বলবো, সন্ত্রাসী কার্যকলাপ বা দুর্নীতি যেটাই বলেন না কেন, ওটাতে গোটা বিশ্ব মানুষ, গোটা বিশেষ করে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছিলো। সেটা থেকে এই 5ই আগস্ট এই বিপ্লবী দিনে আমরা হচ্ছে সেই ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার কারণে আমরা হচ্ছে মুক্ত হয়েছি, এই জাতিটা মুক্ত হয়েছে। এবং আমরা হচ্ছে অনেকগুলো এটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি বিগত 16 বছরের চেয়ে। অনেক এই 1 বছরে যতটুকু দেশের উন্নতি হয়েছে বা যতটুকু সরকারই করতেছে, তারও এটা আশানুরূপ ব্যক্ত করা যায়। আমরা চাই যে এই সরকারটা আরও থাকুক, কিন্তু সম্ভব না। কিন্তু দ্রুত একটা নির্বাচনী সরকার আসলে এটা যে তারা যে দেশ পরিচালনা করতেছে, এটা অনেকটা যে দুর্নীতি বা যে ডাকাতি দুর্ধর্ষ যেগুলো হচ্ছে গোটা বাংলাদেশে, একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার যদি আসে, আশা করি যে এটা এই সমস্যাগুলো অনেকটা দূরীভূত হবে বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশের সাধারণ মানুষ যেগুলো আছে তারা এগুলো থেকে মুক্তি পাবে। আসলে দেশটা পরিচালনা করা এটা অনেকটা, যে সরকারই আসুক না কেন, এটা অনেকটা ডিফিকাল্ট বা চ্যালেঞ্জিং ব্যাপারের আমি মনে করি। এটা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা তো আসলে পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো সরকার না, ওনারা হচ্ছে অন্তর্বর্তীকালে দেশের যে অবস্থা, দেশের যে প্রেক্ষাপট, দুর্নীতি, দেশের যে খারাপ অবস্থার প্রেক্ষাপটে তারা যে আসছিল এবং তারা যতটুকু পালন করছে তাদের 1 বছরের সময়ে, আমি আশা করি এটা একেবারে যে তারা খারাপভাবে দেশটা পরিচালনা করছে সেটা না, তারা যথেষ্ট ভালোভাবে এই দেশটা পরিচালনা করতে সক্ষম হয়েছে। আমরা চাই বাকি জীবনটা যেন এইভাবে যে সরকারে আসবে এই গরিব মানুষের পাশে যারা থাকবে, এটাই আমি চাই। কারণ আমরা সেই দিন ঝাঁপিয়ে পড়ছিলাম, আমরা বুঝতে পারি নাই যে আমরা এত আহত হব। দেখেন আমার হাতটা, আমার একটা কর্ম আমি করি, সেই হাতটাও আমার নেই। দেখেন আমি ঠিক কাজও করতে পারি না। আমার এই লাইফটার কি দাম আছে বলেন আপনারা? আমি যে কাজ করে খেতে না পারি, আমাকে কে দেখবে? আশা করি যারা এরকম আহত হয়েছে তাদের প্রতি সরকার যাতে দাঁড়ায়। স্বৈরাচার মুক্ত, বৈষম্য মুক্ত এমন একটা দেশ চাই। আল্লাহ যেমন আমরা সবাই মিলি আমরা দেশটাকে গড়তে পারি, সব কোনো ব্যথাব্যাত, হিংসা, বিদ্বেষ, অহংকার কোনো কিছু যেন আমাদের ভিতরে না থাকে। আমরা দেশের জন্য দেশপ্রেমিক মানুষ চাই, শাসক চাই, ওইরকম আল্লাহ বেরো সৎ মানুষ চাই, দেশের জন্য মানুষ চাই, কারো দালালির জন্য না, কারো তাবেদারের জন্য না। আমার দেশ, আমার মা, আমি দেশকে ভালোবাসি,
আমি এখন জান দিতে পারবো আমার দেশের জন্য, আমার দেশকে কলহমুক্ত, দুর্নীতিমুক্ত, দালাল মুক্ত, চাঁদাবাজ মুক্ত, এগুলি আমরা দেখতে চাই। ভালো মানুষ ক্ষমতার মাঝে আছে, শিক্ষিত মানুষ, কুশিক্ষার যাদের কাছে আছে ওরা না, চোর ডাকাত যারা আছে এরা না, যাদের ভিতরে সুশিক্ষা আছে ওরা আসুক সমাজের মাঝে। আল্লাহ আমাদের এই জাতির বিপদ থেকে রক্ষা করুক। সারা দুনিয়ার মাঝে বাংলাদেশের মানুষ মাথা তুলি দাঁড়াইবার মতন ওইরকম যোগ্যতা সম্পন্ন একটা নেতৃত্ব আসুক, ওইরকম ভালো মানুষ আসুক। দর্শক, এই ছিল জনমতের আজকের পর্বে। পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।